আমরা পত্রিকা মারফত এবং গণমাধ্যমের সূত্রে আপনাদের থেকে জেনেছিলাম যে কয়েকটি দল নিবন্ধন পেতে যাচ্ছে এবং আমরা যে নিবন্ধন প্রক্রিয়ার জায়গা থেকে পুরো দেশ থেকে সম্পূর্ণ করে এখানে জমা দিয়েছিলাম সে বিষয়ে আলোচনার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকে। একটি হলো নিবন্ধন, আরেকটি হলো আমাদের প্রতীক, আরেকটি হলো আমাদের প্রবাসী ভোটাধিকার, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে ফাইট করতেছি। আপনাদের সামনে এখন যে নিবন্ধন প্রক্রিয়া নিয়ে কথা বলবেন আমাদের এই দলের যুগ্ম সদস্য সচিব মুসা ভাই কথা বলবেন আপনাদের সাথে। জি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের যে যত শর্তাবলী আছে সেগুলো পূরণ করেই দরখাস্ত দাখিল করেছিল। এরপরে এটি সকল স্থানীয় পর্যায় থেকে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে নির্বাচন কমিশনে এসেছে এবং আপনারাই সংবাদ প্রকাশ করেছেন যে জাতীয় নাগরিক পার্টি সহ আরও কয়েকটি দলের ব্যাপারে নির্বাচন কমিশন নিবন্ধন দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। এবং আপনারা জানেন যে রাজনৈতিক দল নিবন্ধনের বিধিমালা আছে 2008 সালের। সেই বিধিমালা অনুযায়ী যখন নির্বাচন কমিশন কোনো দলকে নিবন্ধনের সিদ্ধান্ত নেয় তখন তাদের ব্যাপারে দুইটি গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। আমরা এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি। তিনি বলেছেন তারা শীঘ্রই এই বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করবেন এবং সেখানে কারো যদি কোনো আপত্তি থাকে সেটার জন্য তারা একটি সময় বেঁধে দিবেন। আপনারা দেখবেন যে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008-এর 7-2 বিধি অনুযায়ী ফরম 2 মোতাবেক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয় দৈনিক পত্রিকাগুলোতে। সেখানে যে রাজনৈতিক দলটির ব্যাপারে কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটির ব্যাপারে সেই দলের নাম তারা উল্লেখ করেন এবং ওই ফর্মে আপনারা দেখবেন উল্লেখ আছে যে উহাদের প্রার্থিত প্রতীক। সেখানেও আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনারকে বলে এসেছি যে উহাদের প্রার্থিত প্রতীক হিসাবে যেন আমাদের যে 3টি প্রতীক আমরা প্রার্থিত ছিল আমাদের শাপলা, লাল শাপলা এবং সাদা শাপলা, সেগুলো থেকে যে কোনো একটি যেন সেখানে ওই বিজ্ঞপ্তির ভিতরে উল্লেখ করা হয়। এরপরে নিয়ম অনুযায়ী ওখানে যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান তাদের যদি আপত্তি থাকে সেটি জমা দিতে পারবে এবং সেই আপত্তিগুলো নিষ্পত্তির পরে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে তারা সার্টিফিকেট ইস্যু করার সিদ্ধান্ত নেবে এবং সার্টিফিকেট যখন চূড়ান্তভাবে ইস্যু করবে সেখানে একটি নিবন্ধন নম্বর থাকবে, তারিখ থাকবে এবং চূড়ান্তভাবে বরাদ্দকৃত প্রতীকটি তখন থাকবে। অর্থাৎ ঠিক এই মুহূর্তে চূড়ান্তভাবে বরাদ্দকৃত প্রতীকটি উল্লেখ থাকবে না। এটি আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা হয়েছে এবং আমরা বলেছি যে প্রার্থিত প্রতীক যেহেতু আমাদের শাপলা, লাল শাপলা এবং সাদা শাপলা ছিল সেটি যেন ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে। এই বিষয়টিতে আমরা তাদের সাথে কথা বলেছি। না, কমিশন এটি তো আপনারা জানেন যে কমিশন আইন অনুযায়ী চলে এবং আইনের যে বিধিমালা আছে বিধিমালায় উল্লেখ রয়েছে যে যখন কোনো দলের ব্যাপারে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ইতিবাচকভাবে তখনই একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ব্যাপারটিতে আসে। অর্থাৎ কমিশন যখন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের দিকে যাচ্ছে আমরা আশাবাদী যে আমাদেরকে নিবন্ধন দেওয়ার যে শর্ত সেগুলো পূরণ করেছি এবং নির্বাচন কমিশন আমাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েই এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে যাচ্ছে। অতএব আমরা আশা করছি যে এই প্রক্রিয়াটি শেষ হলেই চূড়ান্তভাবে আমরা নিবন্ধন সার্টিফিকেটটি পাবো। সেটা হচ্ছে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন বা একটা আলোচনা চলছে গণ অধিকার পরিষদের সঙ্গে আপনারা এক হবে, সেই জায়গায় কোন দলের নিবন্ধন থাকবে, কোন দলের নিবন্ধন থাকবে না, কোন দলের প্রতীক থাকবে, কোন দলের প্রতীক থাকবে না, এই বিষয়ে কি হবে? প্রথমত সাংবাদিক ভাইরা এবং পুরো বাংলাদেশ, আমাদের জন্য একটি সুখবর আসছে। এই গণ অভ্যুত্থানের পরে আমরা যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছি, আমাদের যে নিবন্ধন প্রক্রিয়া সেটা অনেকে যারা পরিশ্রম করেছেন পুরো দেশবাসী তাকিয়েছিল, সেটাতে আমরা একটি পজিটিভ সাইনের দিকে যাচ্ছি এবং একটা সুখবর আসছে। প্রতীকের বিষয়ে আমরা এখন আজকেও বলে আসছি যে আমরা শাপলা, সাদা শাপলা, লাল শাপলা, আমরা যে 3টি প্রতীকের কথা বলেছি সেটা থেকে আমরা সরছি না, আমরা সেই জায়গাতে এখনও আছি। তবে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি যে এই প্রতীকগুলো নিয়ে তারা একটি ষড়যন্ত্রমূলক কাজের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা আমরা তাদেরকে এখনও আপনাদের সামনে দেশবাসীর সামনে বলতে চাই। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীকে হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই 3টির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয়
করা যাবে না, এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা ফার্দার আপনাদের সামনে উপস্থিত হব যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ জানি। একটু প্রশ্ন রাখি এখানে। 2 নাম্বার শেষ করি। শেষ করুক না। আমাদের যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা অনেকগুলো কমপ্লেক্সিটি ফিল করতেছেন। তো এটা নিয়ে আমরা অলরেডি 2টা রাষ্ট্রে সফর করেছিলাম। আমরা চায়নাতে ছিলাম, আমরা জাপানে ছিলাম। সেখানে প্রবাসী ভাইদের সাথে কথা হয়েছে। সেখানে আমরা অন দ্য ফিল্ডে গিয়ে ভিজিট করে দেখেছি যে তারা কোথায় কোথায় প্রবলেম ফেস করতেছে। সেই প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করে আজকে আমরা এখানে প্রধান নির্বাচন কমিশনারের কাছে উপস্থাপন করেছি। আমরা কিছু আইডিয়া দিয়েছিলাম, তারা সেগুলো বাস্তবায়নের বলেছেন যে পদক্ষেপ নেবেন যাতে আমাদের যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা যাতে এটাতে সুন্দরভাবে ভোটিং প্রসেসে অংশগ্রহণ করতে পারে। এটা নিয়ে একটু পরে খালেদ সাইফুল ভাই কথা বলবেন। তবে এর আগে আমরা যেটা এনসিপি থেকে আমরা আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে জানাতে চাচ্ছি যে আমরা আমাদের যে সার্ভেগুলো করেছি, আমরা 150টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেগুলো নিয়ে ইতিমধ্যেই আমাদের একটি সকল যারা জেলার সমন্বয়কারী প্রধান রয়েছেন আমরা তাদেরকে ঢাকায় ডেকেছিলাম। আমরা তাদেরকে মাঠে প্রস্তুতি নেওয়ার জন্য কথা বলেছি, এবং সেখানে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম আলেম সমাজের প্রার্থিতা থাকবে। সেখানে যারা আইনজীবীরা অংশগ্রহণ করেছিলেন লিগ্যাল জায়গা থেকে তারা বাংলাদেশের পক্ষে লড়াই করেছিলেন তাদের প্রার্থিতা থাকবে। সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের বাচ্চাদের উপরে গুলি চালায়নি সেই সৈনিক ভাইদেরকেও আমরা পার্লামেন্টে নিতে চাচ্ছি। যারা এই গণ অভ্যুত্থানে নারীরা ছিলেন তাদেরও প্রার্থিতা থাকবে। যারা সাংবাদিক ভাইয়েরা জীবন দিয়ে লড়াই করেছিলেন এই গণ অভ্যুত্থানে তাদেরও প্রার্থিতা থাকবে। এই ধরনের গণ অভ্যুত্থানে যেই সকল শ্রমিক, মজুর, কৃষক, আলেম, নারী এবং আমাদের যারা সৈনিক ভাইয়েরা প্রত্যেকেই এই গণ অভ্যুত্থানের সাথে ছিলেন, আমরা তাদেরকেও প্রক্রিয়াগত জায়গায় রেখেছি এবং তাদের সাথেও আমাদের কথাবার্তা চলমান রয়েছে। তবে সেই ক্ষেত্রে আমরা দেখেছি আমরা প্রত্যেকটা প্রজেকশনে আমরা ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে 150টি আসন পেতে যাচ্ছে এনসিপি ইনশাল্লাহ। এখন হলো আপনাদের ডায়াসপোরার যেই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে এটা খালেদ সাইফুল্লাহ কথা বলবেন। কথা বলার পরে একটু শেষ করি কথা বলার পরে আজকে আমরা সময় নিয়ে সকলেরই কোশ্চেনগুলো নিব এবং প্রত্যেকটা কোশ্চেনের আমরা আজকে উত্তর দিয়ে যাব। এটা শেষ করে দিচ্ছি। না না 150টি আসন পাইলে কি সরকার আপনারাই গঠন করতেছেন? আপনি তো অনেক আচ্ছা, আমরা ডায়াসপোরা আলোচনাটা শেষ করে তারপরে সকলগুলা কোশ্চেন আমরা নিব। জি, প্রতীকের ব্যাপার আমরা বিগত দিনে যেটা জেনেছি যে যেকোনো রাজনৈতিক দল যখন প্রতীকের জন্য আবেদন করে তিনটে ভিন্ন রকম প্রতীকের আবেদন করেন। আপনারা পুনরায় যে আবেদন করলেন সেটা কিন্তু সেই শাপলার মধ্যেই আছেন, আপনারা কালারটা ভিন্ন। তা এই ব্যাপারে আপনাদের ব্যাখ্যাটা জানতে চাই বা যে কমিশন কি বলেছে? আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর আছে, অর্থাৎ আমরা শাপলাতে আছি। সো এই শাপলাটা আপনারা দেখবেন যে আমাদের যে রাষ্ট্রীয় যে প্রতীক রয়েছে সেখানে কিন্তু ধান রয়েছে, এবং যে ধানের শীষ যেভাবে আছে এটা কিন্তু ধানের শীষ না, এটা ধানের ছড়া। তো ফলত ওই জায়গা থেকে এটা সাদাও হতে পারে, লালও হতে পারে, কিন্তু আমাদের শাপলাতে আমরা থাকছি এবং শাপলায় বাংলাদেশের মানুষ ভোট দেবে ইনশাল্লাহ। ভিন্ন কোনো প্রতীক কেন চাইলেন না? ভিন্ন প্রতীক কারণ আমরা শাপলা চাই, এই জন্য ভিন্ন প্রতীক চাইনি। আপনার কথা একটা আসি, সেটা হচ্ছে যে আপনারা এই শাপলা, সাদা শাপলা, লাল শাপলার ব্যত্যয় হলে কি করবেন একটু বলতেন। এক দ্বিতীয়ত হচ্ছে বিধিমালা সংশোধনী যে পাঠাইছে সেখানে কিন্তু শাপলা প্রতীকটাই নাই, তাহলে এই শাপলা আপনারা কিভাবে পাবেন এই তিনটা প্রতীকের মধ্যে? সংশোধনী আবার করবে, যদি ওনাদের এই সংশোধনীতে না আসে তাহলে আবার ওনারা করবে। কিন্তু হলো আমাদের নিবন্ধনের সময় থাকবে কিনা এই সংশোধনী পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন? না, এটা সংশোধনী যে কোনো সময় করার সুযোগ থাকে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে এটা আমি আপনাদেরকে যেটা আমাদের দলীয় পজিশন থেকে আমরা শাপলা থেকে সরছি না, এবং আমরা রাষ্ট্রের যতগুলো বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমরা সবার কনসার্নে দিতে চাচ্ছি যে শাপলার বিষয়ে এনসিপি ছাড় দিচ্ছে না, এবং এনসিপি শাপলাতেই ইনসিস্ট থাকবে বা কনফার্ম থাকবে ইনশাআল্লাহ। গণ অধিকার পরিষদ দিয়ে প্রশ্নটার উত্তর দিন। আচ্ছা, 2 নম্বরে যেটা হলো আমরা ইতিমধ্যেই আপনারা জানেন, একটু আজকে যেহেতু অনেক সাংবাদিক ভাইরা রয়েছেন এটা আমরা একটু ডিটেলসে বলে দেই
যেহেতু আপাতত রাজনৈতিক সিনারিওতে 3টা ব্লক হতে যাচ্ছে, একটা ইসলামিক ব্লক অলরেডি হয়ে গিয়েছে, আরেকটা হলো বিএনপির নেতৃত্বে একটা ব্লক হচ্ছে, আরেকটা হলো আমাদের নেতৃত্বে একটা ব্লক হচ্ছে। তো সেখানে আমরা যেহেতু বিএনপি না, এজন্য বিএনপির ব্লকও যাচ্ছে না, আমরা যেহেতু জামাত না, এজন্য জামাতের ব্লকও যাচ্ছে না, আমরা স্বতন্ত্র। আমরা এই গণ অভ্যুত্থানের সময় আমরা ইশতেহার দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে যেহেতু ফেসিবাদী ব্যবস্থার বিলোপ হয় নাই, আমাদের সামনে দীর্ঘ লড়াই রয়েছে। ফলত ওই জায়গা থেকে গত 15 বছরে যে তরুণরা আন্দোলন করেছিল, অনেকে দল সৃষ্টি করেছিল, তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একীভূত হয়ে কাজ করব, কিন্তু কি প্রক্রিয়াতে এটা হবে সেই বিষয়ে এখনো কথাবার্তা চলছে। যখন আমরা এটা সম্পূর্ণ করব, তখন আমরা আবারই আপনাদের সামনে এসে আপনাদের মারফতে আপনাদেরকেও এবং দেশবাসীকে ফাইনাল মেসেজটা জানাবো। তবে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, গত 15 বছরে যতগুলো ব্যানার আছে সবগুলো ব্যানারকে আমরা একীভূত করতেছি একটা জায়গায়, এবং একটা বৃহত্তর তরুণদের অ্যালায়েন্স আসতেছে। এবং আমরা সেখানেও বলেছিলাম শুরুতে যেটা, ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে 150টা আসন থাকবে ইনশাল্লাহ। তাহলে আপনারা সরকার গঠন করবেন? এখন তো সরকার গঠন করতেছেন। এই গণ অভ্যুত্থানে যেই সরকারটা হবে, এই পার্লামেন্টে আমরা যেটা বলেছি, এই পার্লামেন্টে কোনো সরকারি দল বিরোধী দল পলিসিগত জায়গা থাকবে, যে একটা জায়গায় পার্লামেন্ট হবে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে। ফলত এই পার্লামেন্টে, এবং এটাও আমরা কনসিডারেশনে রেখেছি, যেখানে জামায়াত থেকে যারা তরুণরা দাঁড়াবে, যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, বিএনপি থেকেও যে তরুণ সমাজরা অংশগ্রহণ করবে, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় যারা ভালো মানুষ তাদের প্রতি আমরা মৌন সাপোর্ট দিব। কিন্তু আমাদের যারা প্রার্থী থাকবেন আমরা কি প্রক্রিয়াগতভাবে বাছাই করব সেটাও আপনাদের সামনে আজকে স্পষ্ট করেছি। কিন্তু আমরা এটা দেশবাসীর সামনে স্পষ্ট করতে চাই, আগামীর যে সংসদটা হবে এখানে আওয়ামী লীগ থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, এবং এটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি। 5 তারিখের যে গণ অভ্যুত্থান সেখানে বুলেট রেভলিউশন হয়েছিল, এবারে ব্যালট রেভলিউশন হবে, যেই রেভলিউশনের মধ্য দিয়ে ভোটিং প্রসেস এবং সব জায়গা থেকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি হারিয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা তো আমি উত্তর দিলাম, কথাবার্তা চলছে, আমরা সম্মত হয়েছি, ওনারা আসবেন, কিন্তু কি প্রক্রিয়া আসবেন সেটার কিছু পলিসিগত জায়গায় আমরা বলেছিলাম যে তাদের কাছে আমরা আমাদের আদর্শগত জায়গাটা ক্লিয়ার করেছি। এখানে কয়েকটা আসন বা দেনা পাওনার প্রশ্ন না, এখানে আমাদের একটা আদর্শিক লড়াই রয়েছে। এই আদর্শিক লড়াই, কারণ আমরা ওল্ড সিস্টেমের সাথে কখনো কম্প্রোমাইজ করব না, আমরা এতদিন করি নাই, এবং আমরা কয়েকটা ক্রাইটেরিয়া সিলেক্ট করেছি। আগামীর ইলেকশনটা হবে সন্ত্রাসের বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে চাঁদাবাজের বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে দুর্নীতির বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে নারীদের পক্ষে, আগামীর ইলেকশনটা হবে আলেমদের পক্ষে, আগামীর ইলেকশনটা হবে তরুণদের পক্ষে। তো 3টা জিনিস বিপক্ষে, 3টা জিনিস পক্ষে। এই আদর্শিক জায়গাটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমাদের যারা হিন্দু ভাইরা রয়েছেন, বুদ্ধিস্ট ভাইরা রয়েছেন, অ্যাজ এ সমন্বিতভাবে আগামীর যে পার্লামেন্টটা হবে, পুরো বাংলাদেশে যতগুলো জাতিসত্তা রয়েছে সবার একটা সম্মিলিত রূপ, নতুন একটি বাংলাদেশের স্বপ্নের আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। সংস্কার যদি না হয়, জুলাই সনদ যদি না হয়, ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, করছেন কিনা? না, আমি তো বলেছিলাম যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা, স্টিল কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। সরকার অনেক ইনসিস্ট করতেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য সবাইকে, কিন্তু আমাদের যে জুলাই সনদটা রয়েছে এটার লিগ্যাল যে পার্সপেক্টিভ, সেই জায়গা থেকে এখনো কোনো সলিউশন হয় নাই। এটা যত দ্রুত হবে, আমাদের 2টা লড়াই রয়েছে এখানে। একটা হলো আমাদের সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং দ্রুত গতিতে আমাদের গণতান্ত্রিক উত্তরণে যেতে হবে। অনেকেই বিভিন্নভাবে বলার চেষ্টা করে থাকে যে জামায়াত ইলেকশন চায় না, এনসিপি ইলেকশন চায় না, এগুলো হলো তাদের একটা প্রোপাগান্ডা। যদি বাংলাদেশে অতি দ্রুত গতিতে সুন্দর একটা ইলেকশন কেউ চেয়ে থাকে, সেটা সবার আগে এনসিপি চাইবে, কারণ আমরা ভোট দিতে পারি নাই। আমরা যত ভোট দ্রুত দিতে পারবো ততই আমরা বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখাতে পারবো। তো এই ভোট যে দেওয়া, এটা তো যারা দিয়েছে, যারা ভোট চুরি করেছে তাদের আবেগের চেয়ে বড় জায়গাটা, আবেগের জায়গাটা আমাদের। আমি জীবনে ভোট দিতে পারি নাই, ফলত এই জায়গাটা আমার যত ভোট দ্রুত দিতে পারবো এই জন্য আমি মাঠে নেমেছিলাম, রক্ত দিয়েছিলাম। এজন্য আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা স্পষ্ট করতে চাচ্ছি যে এনসিপি ইলেকশন দ্রুত গতিতে চায়, গণতান্ত্রিক উত্তরণের পথ চায়, কিন্তু গণতান্ত্রিক উত্তরণের পথ যদি কিছু ভোট দেওয়ায় বুঝায়,
এটা একটা মিসকনসেপশন। এখানে ইনস্টিটিউশনগুলো যদি ঠিক না করতে পারি, জুলাই সনদ যদি না হয় এবং বাংলাদেশের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেটাতে যদি কোনো ক্রাইটেরিয়াগত পরিবর্তন না আসে, তাহলে তো সেই একই শেখ হাসিনার জায়গায় অন্য একজন বসতেছে। এই জন্য আমরা এই জায়গাটা কনফার্ম করার জন্য বলতেছি, এবং দলগুলো যদি বসে, এটা তো 10-15 দিনের কাজ, একসাথে সবাই বসবে, আলোচনা করবে, সাইন করবে, এবং সেটার একটা অর্ডার হবে, যে অর্ডারের মধ্য দিয়ে ইলেকশনের আমরা যাব। এবং আমরা সেখানে এটাও বলেছিলাম, এই ইলেকশনটা গণপরিষদ নির্বাচনের কোনো ক্রাইটেরিয়াতে নেওয়া যায় কিনা। তাহলে ইলেকশন হলো, ইলেকশন হওয়ার পরে তারা একটা কমিটি গঠন করে দিল একটি নতুন সংবিধানের জন্য, আর যারা ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে থাকলো তারা অ্যাক্টিভ মেম্বার হিসাবে হলো, পার্লামেন্ট দেশকে রান করে নিয়ে গেল। পরবর্তীতে যখন সংবিধানটা চলে আসলো, এই পার্লামেন্টও ওই সংবিধান অনুযায়ী 5 বছর তাদের কন্টিনিউ করলো। কিন্তু 106-এর মাধ্যমে যেহেতু আমরা এখন সংবিধানের মধ্যে নাই, ফলে তো আমাদেরকে আবার শেখ হাসিনা যে সংবিধানটা রয়েছে এটার মধ্যে ঢুকানোর চেষ্টা করানো হচ্ছে। তো এটা যদি ঢুকানোর চেষ্টা করা হয়, তখন আমাদের কথা হচ্ছে সেখানে যে আরেকটি গণ অভ্যুত্থান আসন্ন। এটা তো অনেকেই বলে থাকে যে আমরা কি জাসদ হয়ে যাব নাকি, এই মাত্র একটি গণ অভ্যুত্থান হলো, সেখানে আরেকটি কিভাবে গণ অভ্যুত্থান হবে। আপনাদের কাছে আমরা স্পষ্টত বার্তা দিতে চাই, নেপালে তিনটি জায়গায় তারা সংবিধান পরিবর্তনের জন্য চেষ্টা করেছিল, এবং জেনজিরা যখন গণ অভ্যুত্থান করেছিল, পরবর্তীতে যখন তাদের দাবিগুলো মানা হয় না, তারা কিন্তু আবার মাঠে নেমে এসেছে। কিন্তু বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, যারা সাংবাদিক ভাইরা রয়েছেন, সকল মানুষকে আমরা আহ্বান জানাবো, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে চাই, আমরা বাংলাদেশে আর কোনো রক্তপাত দেখতে চাই না। সেই জন্য হলো তরুণদের যে চাওয়াটা রয়েছে সেটা আপনারা মূল্যায়ন করুন, এবং সে মূল্যায়নের মধ্য দিয়েই আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে, বিভিন্ন যে বিদেশি শক্তিগুলো বাংলাদেশকে আনস্টেবল করার চেষ্টা চালাচ্ছে, সেই জায়গা থেকে আমরা মুক্তি পাবো। এবং আমাদের আজকে ডায়াসপোরা নিয়ে যে আলাপটা রয়েছে, এটা আপনার খুবই স্পেসিফিক, এবং আমরা গুরুত্বপূর্ণ কিছু আজকে পয়েন্ট তুলেছি ওনাদের কাছে, এবং এটা হলে প্রবাসীদের জন্য অনেক বড় হেল্প হবে, এবং আপনাদেরও যারা পাসপোর্ট রয়েছে, ই পাসপোর্ট আপনাদেরও অনেক হেল্প হবে। এটা একটু আপনার মনোযোগ দিয়ে শুনবেন এখন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বিগত কয়েক মাস যাবত প্রথম যখন ইসি বলে যে প্রবাসীদের ভোটের ক্ষেত্রে ওনারা পাইলট করবেন, তখন থেকে আমরা নাছরবান্দার মতো লেগে আছি যে না, আমাদের প্রবাসী যারা ভাই বোন আছে সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে। পাইলটের মাধ্যমে কেউ ভোট দিতে পারবে, কেউ ভোট দিতে পারবে না, এটা কোনোভাবেই হবে না। তো একটা প্রথম ইতিবাচক দিক আমরা ইসির কাছ থেকে পেয়েছি, তারা নোটিশের মাধ্যমে জানিয়েছেন যে সকল প্রবাসীরা যাদের এনআইডি কার্ড আছে তারা ভোট দিতে পারবেন। তো এরপরে আজকে আমরা ইসিতে এসেছিলাম আরো কয়েকটা বিষয় তুলে ধরতে। প্রথমত, এনআইডি কার্ড নাই এমন কিন্তু আমাদের অনেক প্রবাসী ভাই বোন আছেন যাদের পাসপোর্ট আছে। তো আমরা এখানে বলছি যে যাদের পাসপোর্ট আছে তাদের এনআইডি করার জন্য, বায়োমেট্রিক দেওয়ার জন্য অনেক দূর ট্রাভেল করতে হচ্ছে, 1-2 দিন অফিস থেকে ছুটি নিতে হচ্ছে। এই জন্য তাদের টাকা পয়সা যেমন খরচ হচ্ছে, ভোগান্তি হচ্ছে, ইলেকশন কমিশনেরও কিন্তু ওই বায়োমেট্রিক নিতে মানে অর্থ খরচ হচ্ছে। এই জন্য আমরা ইলেকশন কমিশনকে আজকে বলেছি যে যাদের পাসপোর্ট আছে, যে পাসপোর্টে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন ছিল, আপনারা সেটা পাসপোর্ট থেকে পুল করে সেটার মাধ্যমে আপনারা এনআইডি করার ব্যবস্থা করেন। এটা আমাদের যে প্রবাসী ভাই বোনদের যাদের এনআইডি নাই কিন্তু পাসপোর্ট আছে, তাদের ভোট দেওয়া এটা সুবিধা হবে। আমরা আরো বলেছি যাদের পুরাতন এনআইডি আছে এবং কিছু মানুষের আছে স্মার্ট এনআইডি আছে, নতুন এনআইডি, আমরা বলেছি দুই পক্ষই যেন ভোট দিতে পারে, অর্থাৎ যাদের পুরাতন এনআইডি আছে তাদের ভোটদানে যেন কোনো বাধার সৃষ্টি না হয়। এই দুইটা আমাদের কি একদম টেকনিক্যাল ওইখানে প্রপোজাল ছিল। আমরা আরো বলেছি যে যাদের এনআইডি নাই কিন্তু পাসপোর্ট আছে, তাদের ভোটার রেজিস্ট্রেশন নাই কিন্তু পাসপোর্ট যদি থাকে তাদেরকে আপনারা ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করেন। কারণ যারা আমাদের প্রবাসী ভাই বোনেরা আছে তাদের হয়তোবা যদি এনআইডি করতে হয় অনেকে 200-300 মাইল হয়তোবা ট্রাভেল করতে হতে পারে, যেটা অনেকটা সমীচীন হবে না। আমরা যেহেতু পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা করছি, যাদের পাসপোর্ট আছে তাদেরকে আপনারা এটা আওতায় নিয়ে আসুন, আর যাদের পাসপোর্টে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন আছে সেটার মাধ্যমে যেন খুব কুইকলি ট্রাভেল না করে তারা এনআইডি তৈরি করতে পারে, সেই ব্যবস্থাটাও তাদের জন্য তৈরি করুন। ওনারা বলেছেন যে ওনারা এটা নিয়ে চিন্তা করবেন, ওনারা এটা ইমপ্লিমেন্টেশনের জন্য চেষ্টা করবেন। আমরা দেখি এটা কত দূর যায়। বাট ওভারঅল আমাদের মেসেজ হচ্ছে নির্বাচন কমিশন একটা প্রাথমিক একটা ইতিবাচক একটা পদক্ষেপ নিয়েছে। তারা বলেছে সকল প্রবাসীরা ভোট দিতে পারবে, আমরা এতে খুশি। বাট একই সাথে আরো অনেকগুলো চ্যালেঞ্জ রয়ে গেছে, যে চ্যালেঞ্জগুলো নির্বাচন কমিশনকে মোকাবিলা করতে হবে, এবং যেটা আমরা কয়েকটা নিয়ে আলোচনা করেছি, ভবিষ্যতে আমরা তাদের সাথে নিয়মিত এনগেজ করবো এই জিনিসগুলো ইমপ্রুভ করার জন্য। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, ধন্যবাদ।
দলের নাম এনসিপি থাকবে, এনসিপির প্রতীকই থাকবে, অন্য দলের নাম মার্কা ডিজলভ হবে এবং এনসিপির আন্ডারে আরো অনেকগুলো দল আসতেছে। এটা আমরা বিগ টেন্ট বা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি, ফলে তো অনেকগুলা দল, অনেকগুলা মত, অনেকগুলা ব্যানার ইনশাল্লাহ এনসিপির ব্যানারে চলে আসবে। আর কোন কোন দল আসবে? ও এটা আমরা খুবই স্পষ্ট, আমরা রেশনাল উচ্চ কক্ষে পিয়ার, আমরা নিম্ন কক্ষে পিয়ার চাই না। গণ অধিকার পরিষদ সংশয়ের ছাড়া কথা বললেন, মানে ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা, সেক্ষেত্রে সংশয় থেকে যায় যদি, সেক্ষেত্রে যদি না নির্বাচন হয় দেশের কোন ঝামেলা হবে কিনা। একদিকে পাটাপাটি হচ্ছে, এর আগে বলেছিলেন 300 আসন পাবেন, আজকে 150 বললেন, এই কারণটা কি? এবং 150 আসন মানে আপনারা কি সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন কিনা সংসদে? আমরা যেটা প্রথমে যেটা আপনি বললেন যে সংশয়ের জায়গাটা হলো বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না, ফলে তো তাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচনে, এই দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে, বিলম্বিত হচ্ছে। আমরা এই দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন, অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগ্যাল পার্সপেক্টিভ এক্সিকিউশনের লেভেলে এসে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। মানুষের দ্রব্যমূল্য থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত, আমাদের জিওপলিটিক্যাল জায়গা থেকে ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের বাংলাদেশ বিভিন্ন এখন সংকটের জায়গা রয়েছে। এজন্য আমরা এই দুইটি দলকে আহ্বান জানাবো যে আপনারা নির্বাচনের ক্ষেত্রে যে ডিলে হচ্ছে, এই জন্য আপনারা জুলাই সনদে দ্রুত সাইন করুন, এটাকে এক্সিকিউশন লিগ্যাল ওয়েতে নিয়ে যায় দ্রুত নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিন। এবং আপনি আরেকটা কি কোশ্চেন করেছেন? 300 আসন। ও আচ্ছা, আমরা 300 আসনে প্রার্থী দিব ইনশাল্লাহ, এবং আমরা সেখানে বলেছিলাম যে আমরা 300 আসনে জয়ের জন্য আমরা প্রচেষ্টা করব, কিন্তু হোয়েন ইট কামস টু দ্য প্র্যাকটিক্যাল আমরা সেখানে বলেছিলাম যে আমাদের 150টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জিতার মতন সিচুয়েশনে আছে, কিন্তু আমরা 300 আসনে প্রার্থী দিব এবং 300 আসনে জয়ের জন্যই লড়বো ইনশাল্লাহ। তাহলে বিএনপি কয়টা পাবে, জামাত কয়টা পাবে? বিএনপি কয়টা পাবে, জামাত কয়টা পাবে ওইটা তো আমি বলতে পারবো না, এটা যারা ভোট দিবে তারা হলো ডিসাইড করতে পারবে। কিন্তু আমাদের জায়গা থেকে যারা অ্যাসেসমেন্ট, এটা দেখেন যে বিএনপি অনেকগুলো ডেটা সার্ভে করেছে, জামায়াতও অনেকগুলো করেছে, কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির 50-100 আসনের উপরে যাবে না, কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে, যে আর কম হয়ে যাবে। সো কম বেশি হবে সেটা হলো আপনারা ডিসাইড করবেন। তবে আপনাদের যারা এই সাংবাদিক ভাইয়েরাও প্রার্থী হতে চান, আপনারা ইনশাল্লাহ সংসদে কথা বলতে চান, আসবেন ইনশাল্লাহ, আমরা সবাই মিলে সংসদে যাব। আমাদের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে শাসন বলছেন, এর মানে কি সংসদে আপনারা সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন? আপনার যদি রেশিওতে সংখ্যাগরিষ্ঠ আসে সেখানে তো সংখ্যাগরিষ্ঠই হচ্ছে, কিন্তু এখানে একটা বিষয় যে নারীদের আসন রয়েছে, উচ্চকক্ষে পিয়ার রয়েছে, ওই ক্যালকুলেশনটা আপনাকে অ্যাড করতে হবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।